আধার ইজ নট এ সিটিজেনশিপ প্রুফ। হ্যাঁ, আমরা যদি আমাদের আধার কার্ডটা ভালোভাবে একবার চোখ বুলিয়ে দেখি, আধার কার্ডে পরিষ্কার করে লেখা আছে, সে আপনাদের কাছে পিভিসি কার্ডই থাকুক বা প্লাস্টিকের বা আপনার কাছে কোনো রকম কাগজের কার্ডই থাকুক না কেন, আপনার ওই কার্ডে একটু ভালো করে লক্ষ্য করবেন লেখা আছে আধার ইজ প্রুফ অফ আইডেন্টিটি নট অফ সিটিজেনশিপ অর ডেট অফ বার্থ। মানে আধার কিন্তু আপনার কোনো রকম ইন্ডিয়ান সিটিজেনশিপ অর ডেট অফ বার্থের কোনো প্রুফ নয়। হ্যাঁ, এটাই সত্যি। আধার যখন 2009 সালে ইউআইডিআই প্রথম ইন্ট্রোডিউস করে, যখন প্রথম চালু হয়, তখন থেকেই কিন্তু পরিষ্কার করে এরা বলে দিয়েছে। এছাড়া কিন্তু আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন, আধার মানে ইউআইডিআইয়ের ওয়েবসাইটে নোটিফিকেশন যদি আপনি চেক করেন, এবং তারা কিন্তু 2014 সালে পরিষ্কার করে বলে দিয়েছিল যে আধার কিন্তু কোনো রকম সিটিজেনশিপের প্রুফ নয়। তারপরেও আমরা লক্ষ্য দিই না, অনেক কিছু জানতে চাই না, বুঝতে চাই না। তো আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে আধার কার্ড কেন সিটিজেনশিপের প্রুফ নয়, আধার কার্ড কেন করা হলো, তাহলে কেন আমরা এর আগে যখন 2009 থেকে 2016 সালের মধ্যে যখন সারা ভারতবর্ষের লোকের কাছে আধার কার্ড করানো হয়েছিল, লাইনে দাঁড়িয়ে কত কষ্ট করে আধার কার্ড আমরা করলাম, এই আধার কার্ডটা করে আমাদের কি লাভটা কি হলো, সেটাই কিন্তু আজকে ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। কেন তৈরি হলো, কে তৈরি করলো, কিভাবে ইন্ট্রোডিউস হলো, সবকিছু আজকে ভিডিওতে অনেক অজানা অনেক গল্প আমরা জানার চেষ্টা করব। তো যারা সঞ্চয় পার্সোনাল চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটা প্রেস করে দাও, এবং আজকের এপিসোডটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আগের থেকে লাইক করো, কারণ পরে তোমরা ভুলে যাবে। তো চলো তাড়াতাড়ি আজকের এপিসোডটা আমরা শুরু করি। দেখো, প্রথমত আধার কার্ডের বিশ্বাসযোগ্যতা, নাগরিকত্ব, পরিচয়, জন্ম তারিখ এবং ঠিকানার প্রমাণ হিসাবে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে সরকার এবং আদালতের স্পষ্টীকরণের মাধ্যমে কিন্তু এর বড় একটা ব্যাপক একটা পরিবর্তন ঘটেছে। প্রাথমিকভাবে আধার একটি 12 সংখ্যার শনাক্তকরণ নাম্বার হিসেবে শুরু হয়েছিল, যা বায়োমেট্রিক মানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিংয়ের মাধ্যমে, আইরিস স্ক্যানিংয়ের মাধ্যমে এবং ফেসিয়াল রেকগনিশনের মাধ্যমে এবং জনসংখ্যাগত ডেটা যেমন নাম, লিঙ্গ, ঠিকানা এবং জন্ম তারিখের মাধ্যমে এটা লিঙ্ক করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য কী ছিল? সরকারি ডেটাবেসে নকল এবং জাল পরিচয় দূর করা এবং কল্যাণমূলক যে প্রকল্পগুলো আছে সেগুলো সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া। তবে এর কার্যকারিতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। যেমন প্রথমত কি, নাগরিকত্বের প্রমাণ নয়, নট এ সিটিজেনশিপ প্রুফ। আধার কার্ড তৈরি হওয়ার সময় থেকেই এটা নাগরিকত্বের প্রমাণ ছিল না। এটা অনেকেই আমরা জানি, অনেকে আমরা জেনেও না জানার ভান করে থাকি, অনেকে আমরা মানতে চাই না। বাট ইউআইডিআই 2009 সালে যখন আধার কার্ড চালু করে, তখন থেকেই এটি ভারতের প্রতিটি বাসিন্দা মানে রেসিডেন্টসের জন্য ছিল, নাগরিকত্বের জন্য নয়। ইউআইডিআইয়ের ওয়েবসাইট এবং তাদের 2014 সালে স্পষ্টীকরণে বলা হয়েছে যে আধার হলো পরিচয় এবং বাসস্থানের প্রমাণ, নাগরিকত্বের নয়। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এছাড়াও এমনকি 6 মাসের বেশি সময় ধরে বসবাসকারী যে কোনো নাগরিকও কিন্তু মানে বিদেশি নাগরিকও কিন্তু আধার কার্ড পেতে পারেন। 2014 সালে ভারত সরকার পুনরায় নিশ্চিত করেছে যে আধার কার্ড নাগরিকত্ব ও বাসস্থানের অধিকার নিশ্চিত করে না, যা নতুন আধার কার্ড এবং পিডিএফ সংরক্ষণগুলোতে স্পষ্টভাবে লেখা আছে। পরিচয়ের প্রমাণ নাগরিকত্বের নয়। এছাড়াও 2018 সালে সুপ্রিম কোর্টের রায় এবং 2022 সালে বোম্বে হাইকোর্টের রায়ও এই বিষয়টি নিশ্চিত করেছে যে আধার নাগরিকত্বের প্রমাণ নয়, জন্ম তারিখের প্রমাণ নয়। এছাড়াও কিন্তু আরও অনেক রকমের নিশ্চিতকরণ করেছে। আগে আধার কার্ড জন্ম তারিখের প্রমাণ হিসেবে ব্যবহৃত হলেও 2024 সালের সরকারি স্পষ্টীকরণে বলা হয়েছে যে এটি জন্ম তারিখের প্রমাণ নয়। হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে নতুন আধার কার্ড এবং ডিজিটাল কপিগুলোতে একটি ডিসক্লেমার যুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এতে থাকা জন্ম তারিখ নথিভুক্তির সময় জমা দেওয়ার নথির উপর ভিত্তি করে করা হয়, যা স্বাধীনভাবে যাচাই করা হয় না। মানে যখন নতুন কোনো আধার কার্ড করতে দেওয়া হয়, তার সঙ্গে যে সাপোর্টিং ডকুমেন্টস দেওয়া হয়, সেই ডকুমেন্টস দেখেই কিন্তু যে ডেট অফ বার্থ আছে সেটা অটোমেটিক কিন্তু ফিল করে দেওয়া হয়। এর পরবর্তীকালে কোনো রকম স্বাধীনভাবে কোনো রকম যাচাই প্রক্রিয়া হয় না। যেরকম আমরা যখন পাসপোর্ট অ্যাপ্লাই করি, পাসপোর্ট অ্যাপ্লাই করার পরে কিন্তু একটি পুলিশ ভেরিফিকেশন হয় যে সেই অ্যাড্রেসে তুমি আছো কি নেই, তুমি আদৌ সেই ব্যক্তি কিনা, একটা পুলিশ ভেরিফিকেশন হয়। বাট এক্ষেত্রে কিন্তু কোনো রকম ভেরিফিকেশন হয় না। আচ্ছা, এখানে যেরকম আমরা জানতে পারলাম হিন্দুস্তান টাইমস কি বলেছে তার প্রতিবেদনে, যে সব জায়গায় ডিসক্লেমার যুক্ত করা হয়েছে। তাহলে আমরা যে 2009 থেকে 2014, 15, 16 সাল পর্যন্ত এই যে বিগত বছরগুলোর মাধ্যমে ভারতের সমস্ত রেসিডেন্টসদের যে আধার কার্ডটা করানো হলো, তাতে আমাদের লাভটা কী হলো? একদিকে বলা হচ্ছে যে আধার আমাদের সিটিজেনশিপের প্রুফ নয়,
আধার আমাদের অ্যাড্রেসের প্রুফ নয়, আধার আমাদের ডেট অফ বার্থের প্রুফ নয়, সব কিছু কিন্তু বলা হচ্ছে। অন্যদিকে আধার কিন্তু সব জায়গায় বাধ্যতামূলক না হয়েও কিন্তু সব জায়গায় বাধ্যতামূলক হয়ে আছে। কীভাবে হয়েছে? ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করবেন, আপনার আধার কার্ড লাগবে, আপনি প্যান কার্ড ঠিক করবেন, আধার কার্ড লাগবে প্রমাণ হিসাবে, অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টসও হয় অবশ্য। এছাড়া আপনি ইন্স্যুরেন্স করবেন, আপনি পিপিএফ করবেন, আপনি যে কোনো জায়গায় যখন কিছু করতে চাইবেন, অ্যাডমিশন করাবেন, কোনো কলেজে ভর্তি হবেন, ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, প্রত্যেক জায়গায় কিন্তু আধার একটি কমপ্লিমেন্টারি হয়ে গেছে। মানে একদিকে কিন্তু সব জায়গায় বলা হচ্ছে যে নট এ কমপ্লিমেন্ট ডকুমেন্ট বাট দিস ইজ এ কমপ্লিমেন্ট ডকুমেন্ট, তাই তো এটাই আর কি। কেন আমরা করলাম কেন? এর কিছু ভালো দিকও নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। যেরকম 2014 সালের পরে কিন্তু অনেক কিছু পরিবর্তন এসেছে। আধারের মাধ্যমে এই ইপিএস আধার এনেবল পেমেন্ট সিস্টেম এসেছে, যেটা একটি যুগান্তকারী বলতে গেলে আবিষ্কারের মধ্যে একটা, যেখানে ফিঙ্গারপ্রিন্টের আঙুলের ছাপের মাধ্যমে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছি। এটা খুবই একটা মানে গ্রামীণ অঞ্চলগুলোতে হেভি একটা ভালো একটা সিস্টেম চালু হয়েছে। এছাড়াও আইরিস স্ক্যানিংয়ের মাধ্যমে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিংয়ের মাধ্যমে, এছাড়া কিন্তু ওটিপি অথেন্টিকেশনের মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানিতে আমাদের অ্যাকাউন্ট খুলতে পারছি বা অন্যান্য যে ডিজিটাল কেওয়াইসি করতে পারছি। অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে। বাট আধারের যে প্রধান কারণগুলোতে আধার কার্ড করা হয়েছে সেগুলো কিন্তু আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে সেগুলো কিছু হচ্ছে। একদিকে কি বলা হয়েছিল প্রথমে, আধার কার্ড কেন করানো হচ্ছিল? আধার কার্ড হচ্ছে বলতে গেলে সিস্টেমে যে ভুয়ো নথিগুলো আছে সেগুলো লুকতে। বাট কেউ এখন অস্বীকার তো করতে পারবে না যে অনেক বাইরের কান্ট্রি থেকে অনেকে কিন্তু এসে ইন্ডিয়াতে এসে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এসে, পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন রকমের যে রোহিঙ্গা বলতে গেলে বা বাংলাদেশি যারা আছে তারা কিন্তু ভুয়ো আধার কার্ড করে দিচ্ছে। এখন যেটা নিউজ চ্যানেলে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে অনেক নেতামন্ত্রীরা আছে যারা কিন্তু প্রকাশ্যে বলছে যে টাকা ফেলবেন, এদিক থেকে আপনার আধার কার্ড, এই কার্ড সেই কার্ড সব কিছু কার্ড হয়ে যাবে। আচ্ছা, যেটা বলা হচ্ছে যে প্রতিটা রাজ্যে বা কিছু কিছু রাজ্যে এমনও বলা হচ্ছে যে সেই রাজ্যে যত পরিমাণ বাসিন্দা আছে বা সেই অঞ্চলে যত পরিমাণ বাসিন্দা আছে সেই বাসিন্দার থেকেও কিন্তু আধার কার্ড অধিক পরিমাণে হয়ে গেছে। আচ্ছা, আধার কার্ড সংস্থাটা কার? আধার কার্ড সংস্থা কিন্তু রাজ্য সরকারের না কেন্দ্র সরকারের? আচ্ছা, আধার কার্ডের সংস্থা ইউআইডিএআই, এটি যদি রাজ্য সরকারের না হয়ে কেন্দ্র সরকারের হয় তাহলে এই দায়ভারটা কার? যে ফেক আধার কার্ড যেগুলো হচ্ছে সেগুলো যে অ্যাপ্রুভাল দিচ্ছে সেইগুলো কাদের দায়িত্ব? আচ্ছা, আধার যেমন আমাদের সামনে ভালো কিছু জিনিস নিয়ে এসছে, তার সঙ্গে কিন্তু আধারের সঙ্গে ঝুঁকিও কিন্তু সঙ্গে আমাদের নিয়ে এসছে। কী কী ঝুঁকি? যেরকম বলতে গেলে ডেটা লঙ্ঘনের ঝুঁকি। ডেটা ব্রিচের একটা খবর পাওয়া গেছিলো 2018 সালে আধার ডেটা ফাঁসের খবর পাওয়া গেছিলো, যেখানে প্রায় 1 বিলিয়ন মানুষের কিন্তু তথ্য ঝুঁকিতে ছিল, যে সেই ডেটা নাকি বাইরে বিক্রি করে দেওয়া হয়েছে বা কোথাও কিন্তু ফাঁস হয়ে গেছে, এরকম নিউজও কিন্তু ছড়িয়েছিল। তো সেক্ষেত্রেও কিন্তু বলতে গেলে শোনা গেছিলো যে তৃতীয় কোনো সিস্টেমের কাছে আমাদের ডাটা কিন্তু প্রায় 1 বিলিয়ন ডাটা কিন্তু চলে গেছিলো। এছাড়াও রাইট টু প্রাইভেসির কথা যদি আমরা বলি তাহলে সুপ্রিম কোর্ট 2018 সালে বিচারপতি KS পুত্তুস্বামী বনাম ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মামলায় রায় দেন যে ডেটা প্রাইভেসি হলো একটি মৌলিক অধিকার। আচ্ছা, আধার কার্ড জন্মলগ্ন থেকেই কিছু বিতর্কের মুখে পড়েছে। সময়ের সাথে সাথে প্রমাণ হিসাবে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, যা এটিকে নিরাধার বা ভিত্তিহীন করে তুলেছে। আচ্ছা, আধার কি সত্যিই ভিত্তিহীন? যদি ভিত্তিহীন হয়ে থাকে তাহলে কেন করা হলো? একদিকে যেরকম ইউআইডিআই বলছে যে ভারতবর্ষের অনেক জায়গায় যত পরিমাণে আমাদের নাগরিক রয়েছে তার থেকে বেশি আধার কার্ড হয়ে গেছে। আচ্ছা, আধার কার্ড যদি একটা কেন্দ্রীয় সংস্থা হয় মানে ইউআইডিআই, তাহলে এই ফেক আধার কার্ড বা যে আধার কার্ড যে বেশি হয়ে গেছে এগুলোর দায়ভার কার্ড? এটাই আমার লাস্ট কোশ্চেন তোমাদের উপর থাকবে। তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রাখো। চলো, আজকের এই এপিসোডটা আমরা এখানেই শেষ করবো, বেশি বিতর্ক করে লাভ নেই। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততদিনের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।